হ্যালো ভিউয়ার্স, তোমরা দেখছো জিকে পাঠশালা বাই রাকেশ রেজা। আজকে ভারতের সংবিধান থেকে একটি নতুন ক্লাস নিয়ে এসেছি। তো ক্লাসটি তোমরা মনোযোগ দিয়ে দেখো। ক্লাসটিতে থিওরি থাকবে, থিওরির সঙ্গে কিছু এমসিকিউ আলোচনা করা হবে। তো ক্লাসটি তোমরা মনোযোগ দিয়ে দেখো। তো চলো আজকে ক্লাসটি শুরু করা যাক। প্রথমেই জানতে হবে গণপরিষদ। এই গণপরিষদের ধারণা কে দিয়েছিলেন? গণপরিষদের ধারণা দিয়েছিলেন এম.এন. রয়। 1946 সালে ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুযায়ী ভারতের গণপরিষদ গঠনের ব্যবস্থা গৃহীত হয়েছিল। তাহলে ক্যাবিনেট মিশন কত সালে ভারতবর্ষে এসেছিল? এটা হচ্ছে 1946 সালে। ক্যাবিনেট মিশনের সদস্যগণ। ক্যাবিনেট মিশনে মোট 3 জন সদস্য ছিলেন স্যার প্যাথিক লরেন্স। তিনি ছিলেন প্রধান। এই যে 3 জনের মধ্যে তিনি ছিলেন প্রধান পদাধিকারী। তারপরে ছিলেন এভি আলেকজান্ডার এবং ছিলেন স্ট্যাফোর্ড ক্রিপস। গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল 389 জন। তাহলে আমরা পেলাম কত? গণপরিষদের মোট 389 জন সদস্য। পরের স্লাইড দেখি। গণপরিষদের প্রথম সভা বসেছিল, এটা খুব ইম্পর্টেন্ট। তোমার গণপরিষদের প্রথম সভা বসেছিল 1946 সালের 9ই ডিসেম্বর। কোথায় বসেছিল সভাটা? দিল্লির কনস্টিটিউশন হলে। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখো। গণপরিষদের সভাপতি সচ্চিদানন্দ সিনহা ছিলেন গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি। এটা পরীক্ষায় খুব আসে, এটা ভালো করে দেখো তোমরা। যদি বলা হয় গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন, তখন হবে সচ্চিদানন্দ সিনহা। আর ডক্টর রাজেন্দ্র প্রসাদ ছিলেন গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি। যদি নর্মালি বলে যে গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন, সেক্ষেত্রে হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। কিন্তু যদি বলা হয় যে গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি কে, তখন হয়ে যাবে সচ্চিদানন্দ সিনহা। আর এবং স্থায়ী বললে হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তোমরা যদি এই ক্লাসটির পিডিএফটি নিতে চাও, তাহলে আমি একটি নাম্বার দিচ্ছি। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নোটস দরকার বলে তোমরা এসএমএস করবে, আমি তোমাদেরকে নোটটি সেন্ড করে দেবো। চলো পরের দেখি। 1950 সালে 24শে জানুয়ারি গণপরিষদের সর্বশেষ অধিবেশন বসেছিল। মোট অধিবেশন হয়েছিল 11টি। টোটাল 165 দিন অধিবেশনের সময় ছিল, 165 দিন, এবং মোট অধিবেশন হয়েছিল 11টি। গণপরিষদের সহ-সভাপতি রূপে নির্বাচিত হয়েছিলেন হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় বা এইচ.সি. মুখার্জি। গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা নিযুক্ত হন বি.এন. রাও। সংবিধানের উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করেছিলেন 1946 সালে 13ই ডিসেম্বর ডক্টর জওহরলাল নেহেরু। এই জায়গাটা ইম্পর্টেন্ট আছে, তোমরা ভালো করে দেখো যে উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করেছিলেন কে এবং কবে। এটা 1946 সালে 13ই ডিসেম্বর জওহরলাল নেহেরু। পরের স্লাইড দেখি। মুসলিম লীগ গণপরিষদে যোগ দেয় 1946 সালে 26শে আগস্ট এবং মুসলিম লীগ গণপরিষদ ত্যাগ করে 1947 সালের 16ই জুলাই। 1947 সালের 22শে জুলাই গণপরিষদ কর্তৃক স্বাধীন ভারতের জাতীয় পতাকার নকশা, তোমার যে ডিজাইন, সেটা গ্রহণ করা হয়। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট আছে। কত সালে ভারতের জাতীয় পতাকা গণপরিষদ কর্তৃক গৃহীত হয়? এটা হচ্ছে 1947 সালের 22 জুলাই। পতাকাটি নকশা তৈরি করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। ভারতের ন্যাশনাল সং অ্যান্ড ন্যাশনাল অ্যান্থাম গৃহীত হয় 24শে জানুয়ারি 1950 সালে। তাহলে ন্যাশনাল সং এবং ন্যাশনাল অ্যান্থাম এটা কবে গৃহীত হয়েছিল? 24শে জানুয়ারি 1950 সালে। এবার আসছে যে খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি। খসড়া কমিটি কত সালে গঠিত হয়েছিল? এটা হবে 1947 সালে 29শে আগস্ট খসড়া কমিটি গঠিত হয়। এই কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। ডক্টর বি.আর. আম্বেদকরকে বলা হয় সংবিধানের জনক। তাহলে সংবিধানের জনক কাকে বলা হয়?
ডক্টর বি.আর. আম্বেদকরকে। খসড়া কমিটিতে মোট সদস্য সংখ্যা ছিল 7 জন। তাহলে কতজন সদস্য ছিল খসড়া কমিটিতে? মোট 7 জন সদস্য ছিল। একজন ছিলেন চেয়ারম্যান এবং 6 জন ছিল এমনি সদস্য। আর কয়েকটি গুরুত্বপূর্ণ কমিটি আমরা এখানে দেখি। ইউনিয়ন পাওয়ার্স কমিটি, এই কমিটির চেয়ারম্যান কে ছিলেন? এই কমিটির চেয়ারম্যান ছিল জওহরলাল নেহেরু। এই যে এখানে যে কমিটিগুলো রেখেছি এইগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট কমিটি। এছাড়াও অনেক কমিটি আছে, আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো এখানে রেখেছি। তারপরে হচ্ছে ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি, এটারও চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহেরু। তারপর আসছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমার ড্রাফটিং কমিটি, এটার চেয়ারম্যান ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। এবং স্টিয়ারিং কমিটি, এটার চেয়ারম্যান ছিল ডক্টর রাজেন্দ্র প্রসাদ। রুলস অফ প্রসিডিওর কমিটি, এটার চেয়ারম্যান ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। চলো আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই। ভারতের সংবিধান গৃহীত হয় কবে? এটা হবে 1949 সালে 26শে নভেম্বর গৃহীত হয়। আর এই জন্যই 26শে নভেম্বরকে সংবিধান দিবস হিসেবে পালন করা হয়। তাহলে সংবিধান দিবস কবে পালন করা হয়? 26শে নভেম্বর। আর ভারতের সংবিধান কার্যকর হয় কবে? 1950 সালে 26শে জানুয়ারি। গণপরিষদের প্রতীক চিহ্ন কি ছিল? গণপরিষদের প্রতীক চিহ্ন ছিল হাতি। চলো আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেখে নিই। ভারতীয় সংবিধানে প্রথমে বা মূল সংবিধানে 395টি ধারা, 8টি তফসিল এবং 22টি পার্ট বা অংশ ছিল। বর্তমানে সংবিধানে মোট 448টি ধারা, 12টি তফসিল এবং 25টি অংশ রয়েছে। সংবিধান রচনা করতে মোট সময় লেগেছিল 2 বছর 11 মাস 17 দিন এবং মোট খরচ হয়েছিল 64 লাখ ভারতীয় মুদ্রা। এখানে এই পয়েন্টগুলো তোমরা ভালো করে মনে রাখবে। চলো তারপরে ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলো আমরা দেখি। বিশ্বের সর্বাপেক্ষা বৃহৎ এবং জটিল লিখিত সংবিধান। যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা ও এককেন্দ্রিক শাসন ব্যবস্থা লক্ষ্য করা যায়। নাগরিকদের মৌলিক অধিকার স্বীকৃতি এখানে দেওয়া হয়েছে। সংসদীয় শাসন ব্যবস্থা দেখা যায়। ধর্মনিরপেক্ষতা, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি, যেটিকে আমরা ডিপিএসপি বলি সেটা, এবং এক নাগরিকত্ব। সংবিধানের উৎস বা দেশ, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। প্রথমে আসছে ভারত শাসন আইন 1935। এখান থেকে কি কি নেওয়া হয়েছে? যুক্তরাষ্ট্রীয় কাঠামো, বিচার ব্যবস্থা এবং রাজ্যপাল, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারবার আসে। তারপরে ব্রিটেন থেকে কি নেওয়া হয়েছিল? সংসদীয় শাসন ব্যবস্থা, এক নাগরিক, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, স্পিকার, প্রধানমন্ত্রী, শক্তিশালী নিম্নকক্ষ এবং রাষ্ট্রপতি। এই পয়েন্টগুলা প্রত্যেকটি পয়েন্টই গুরুত্বপূর্ণ, তোমরা খুব মনোযোগ সহকারে এগুলো দেখো। তারপরে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কি নেওয়া হয়েছে দেখো, মৌলিক অধিকার, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। প্রস্তাবনা, উপরাষ্ট্রপতি, বিচার ব্যবস্থার স্বাধীনতা, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতিদের অপসারণ পদ্ধতি, এগুলো নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। আয়ারল্যান্ড থেকে কি নেওয়া হয়েছে? ডিপিএসপি। তারপরে নেওয়া হয়েছে রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি। রাশিয়া থেকে নেওয়া হয়েছে দেখো মৌলিক কর্তব্য, ন্যায় বিচার, পঞ্চবার্ষিকী পরিকল্পনা। অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে যুগ্ম তালিকা, যৌথ অধিবেশন, ভাষা, ব্যবসা বাণিজ্যের নীতি। দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে দেখো সংবিধান সংশোধন পদ্ধতি, রাজ্যসভার সদস্যদের নির্বাচন। জার্মানি থেকে নেওয়া হয়েছে জাতীয় জরুরি অবস্থা চলাকালীন মৌলিক অধিকার রোধ। জাপান থেকে নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের কার্যক্রম চালানোর নিয়মাবলী। কানাডা থেকে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব আসে। ফ্রান্স থেকে নেওয়া হয়েছে প্রজাতন্ত্র, ন্যায় ও সাম্য। তো থিওরি ক্লাস আজকে এতটুকুই রেখেছি। তো এখান থেকে কিছু এমসিকিউ আমরা দেখব। তো প্রথম এমসিকিউ, ভারতের গণপরিষদের প্রথম বৈঠক কবে অনুষ্ঠিত হয়েছিল?
এ 1947 সাল 15ই আগস্ট, বি 1946 সাল 9ই ডিসেম্বর, সি 1950 সাল 26শে জানুয়ারি, 1949 সাল 26শে নভেম্বর। আমরা একটু আগেই দেখলাম, এর সঠিক উত্তর হয়ে যাবে 1946 9ই ডিসেম্বর। পরের প্রশ্ন দেখি আমরা, গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, বি আর আম্বেদকর, সচ্চিদানন্দ সিনহা নাকি জওহরলাল নেহেরু? আমরা আগে দেখলাম যে অস্থায়ী সভাপতি ছিল সচ্চিদানন্দ সিনহা। চলো পরের প্রশ্ন আমরা দেখি, গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? আমরা আগে দেখলাম, এটা সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 4 নম্বর প্রশ্ন, গণপরিষদের খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, বি আর আম্বেদকর, সচ্চিদানন্দ সিনহা নাকি জওহরলাল নেহেরু? এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর বি আর আম্বেদকর। এই ধরনেরই প্রশ্ন পরীক্ষায় এসে থাকে, তো প্রশ্নগুলোকে তোমরা খুব মনোযোগ দিয়ে দেখো। চলো 5 নম্বর প্রশ্ন দেখি আমরা, ভারতের সংবিধান কবে আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়? এটা আমরা আগেই দেখলাম, 1949 সালের 26শে নভেম্বর। পরের প্রশ্ন, ভারতের সংবিধান কবে কার্যকর হয়? ভারতের সংবিধান কবে কার্যকর হয়? এটার সঠিক উত্তর হবে 1950 সালে 26শে জানুয়ারি। গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা কে ছিলেন? আমরা আগে দেখলাম, এটা সঠিক উত্তর হবে বি এন রাও ছিলেন সাংবিধানিক উপদেষ্টা। ভারতের জাতীয় পতাকা গণপরিষদ কর্তৃক কবে গৃহীত হয়? এই প্রশ্নটির সঠিক উত্তর আমরা দেখলাম 22 জুলাই 1947। পরের প্রশ্ন দেখি আমরা, ভারতের গণপরিষদ গঠনের ধারণা প্রথম কে দিয়েছিলেন? এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে এম এন রয়। থিওরি ক্লাসগুলো করলে এমসিকিউ গুলো খুব সহজেই পারা যায়, তো তোমরা সবসময় চাইবে যে থিওরি ক্লাসগুলো দেখার। চলো পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা এবং মৌলিক অধিকার, এই যে ধারণাটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এখনই দেখলাম আমরা, এটা নেওয়া হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি এর ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটাও দেখলাম আমরা, এটা নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে। 12 নম্বর প্রশ্ন, সংসদীয় শাসন ব্যবস্থা ভারতের সংবিধানের কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা হচ্ছে ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। ভারতীয় সংবিধানের ফেডারেল বা যুক্তরাষ্ট্রীয় কাঠামো এবং কেন্দ্রের হাত থেকে অবশিষ্ট ক্ষমতা কোন দেশের অনুকরণে নেওয়া হয়েছে? এই প্রশ্নটির সঠিক উত্তর হয়ে যাবে কানাডা। পরের প্রশ্ন, সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে। আজকে শেষ প্রশ্ন, স্টিয়ারিং কমিটি চেয়ারম্যান কে ছিলেন? এই প্রশ্নটি আমরা আগে দেখলাম, এটা হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো ক্লাসটিকে এখানেই শেষ করছি। এই ক্লাসটির পার্ট 2 খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো ক্লাসটি ভালো লেগে থাকলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং একটি লাইক এবং ক্লাসটিকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।